ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হরর স্টোরি। আজকের ঘটনাটা পাঠিয়েছে সাইমা সুলতানা। সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে এবং ঘটনাটা ঘটেছে তারই নিজের মায়ের সাথে। তো ঘটনাটা শুরু করি। খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা, আমার কাছে ঘটনাটা অনেক ভালো লেগেছে। অ্যান্ড থ্যাঙ্কস এ লট সাইমা সুলতানা, তোমার নিজের পার্সোনাল একটা ঘটনা আমাদের সবার সাথে শেয়ার করার জন্য। বাট হ্যাঁ, আজকের ঘটনাটা কিন্তু আমি আপনাদের শোনাবো না, আজকের ঘটনাটা শোনাবে আমার একটা বন্ধু। তাহলে চলেন চটপট স্ক্রিনে বন্ধুকে নিয়ে আসি, সে আপনাদেরকে পুরো ঘটনাটা সাইমা যেভাবে বলেছে সেভাবেই পড়ে শোনাবে, ঠিক আছে? হাই, কেমন আছো সবাই? যেমনটা শুনতে পেলে আজকের ঘটনাটা আমি তোমাদের পরে শোনাবো। আচ্ছা ঠিক আছে, মজা বাদ দেই, আমরা সরাসরি ঘটনাতে চলে যাই, ঠিক আছে? তো চলো, কার্টুন হিসেবেই তোমাদেরকে আজকের গল্পটা আমি পড়ে শোনাই, ঠিক আছে? তো সাইমা যেভাবে ইমেলে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? বাই দ্য ওয়ে, ঘটনাটা কিন্তু ইনস্টাগ্রামে আসেনি, ইমেইলে এসেছে। আর বরাবরের মতোই আমি ইনস্টাগ্রামের চেয়ে ইমেলটাকে বেশি প্রায়োরিটি দিই। তো যারা যারা ইনস্টাগ্রামে ঘটনা পাঠিয়েছো তাদের ঘটনাও পড়বো, বাট আগে ইমেলেরগুলো শেষ করে নেই, কারণ এতদিনে অনেকগুলো ইমেলের ঘটনা জমে আছে। তো চলো ঘটনাটা শুরু করছি। ভাইয়া, আমার নাম সাইমা সুলতানা, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আজকে আমি যে স্টোরিটা শেয়ার করব ওটা আমার নিজের আম্মুর সাথে ঘটেছিল। খুবই ভয়ানক এক্সপিরিয়েন্স ছিল। আমার আম্মুর সাথে ঘটলেও আমি নিজের চোখেই সব দেখেছি। তো শুরু করি। আমার দাদার সাথে 14টা খারাপ জিন ছিল। আর দাদার যখন মারা যাবে এমন অবস্থায় তখন অনেক কষ্ট হচ্ছিল, তাই ওই জিনগুলোকে কবিরাজ ডেকে এনে আমার আম্মু মেজো জেঠি আর বড় জেঠির শরীরে ট্রান্সফার করে দিয়েছিল, যেটাকে আমাদের গ্রামের ভাষায় সোয়ার করে দেওয়া বলে। তখন আমার আম্মুর নতুন বিয়ে হয়। আমার তখনও জন্ম হয়নি, আমার আব্বুও তখন বিদেশ থাকতো। তো আমার আম্মু ওইরকম কিছু বুঝতো না বলে কোনো রকম কবিরাজি চিকিৎসা করেনি, কিন্তু জেঠি দুজন তারা জানতো বলে তারা চিকিৎসা করিয়ে নিয়েছিল। এরপর থেকে ওই জিনগুলোর কোনো প্রভাব পড়েনি। কিন্তু যখন 2017 সাল আসলো তখন আমার আব্বু বাসায় আসে। ওই খুশিতে আমার সেজো খালামুনিও আসে দেখা করতে। বলে রাখা ভালো, আমার ওই খালামুনির সাথে অনেকগুলো ভয়ানক জিন ছিল। তো ওই দিন শুক্রবার ছিল, আমার আব্বু আর ভাইয়া নামাজে গিয়েছিল। তো আম্মু আর খালামুনি গল্প করছিল। হঠাৎ কোনো কারণ ছাড়াই আমার আম্মু আর খালামুনি ঝগড়া শুরু করে দেয়। ঝগড়াটা এত বেশি উত্তপ্ত হয়ে গিয়েছিল যে একজন আরেকজনকে ধরে রীতিমতো মারতে শুরু করে। তখনই আমার আব্বু মসজিদ থেকে চলে আসে আর ওদেরকে থামানোর চেষ্টা করে। আর আম্মু আর খালামুনি এদিকে নিজেরা চুল টানাটানি করছিল। একজন আরেকজনের মাঝে দুজন এত ধস্তাধস্তি করতে গিয়ে নিজেদের মধ্যে তারা এত বেশি পরিমাণ মারামারি করছিল যে আমাদের গেটের গ্লাস দরজা এগুলো তারা ভেঙে ফেলে। সেই শব্দে বাড়ির সবাই সেখানে ছুটে আসে আর কোনো রকমে তাদেরকে থামায়। বলে রাখি, আমার খালামুনির কোলে তখন তার ছোট ছেলেও ছিল, যার বয়স মাত্র 3 মাস। এত একটা ছোট ছেলেকে নিয়ে সে কিভাবে ঝগড়া করছিল সেটা আমি একদমই বুঝতে পারি না। তারপর নানু আসে আর সেজো খালামুনিকে নিয়ে যায়। এরপর থেকেই আমার আম্মু পুরো টানা 3 মাস জিনের কবলে ছিল। আম্মু আমাকে দেখতে পারতো না, কথায় কথায় আমাকে মারতো, খাবারের জন্য কেমন কেমন করতো। ওই 3 মাস কেউ আমাদের বাড়ির আশেপাশেও আসেনি। আমাদেরকে মাঝে মাঝেই না খেয়ে থাকতে হতো, কারণ আম্মু রান্নাবান্না করতো না আর আব্বু রান্নাবান্না করতে পারতো না। আমাদের বাসায়ও কেউ আসতে পারতো না, কারণ কেউ বাসায় ঢোকা মাত্রই আম্মু তাকে ধরে মারতে শুরু করতো। যদিও সবাই বলতো যে আমার মায়ের সমস্যাটা আসলে মানসিক, কিন্তু আমার মায়ের এই সমস্যাটাকে আমার কখনো এত বেশি মানসিক মনে হয়নি, কারণ পুরো ব্যাপারটাই খুব অস্বাভাবিক ছিল। আম্মু বলতো উনি অনেক লম্বা হয়ে গেছে, হাঁটতে পারতো না, পা তার বাঁকা হয়ে যেত, আর মাঝে মাঝেই অঝরে কান্না করতে শুরু করতো। আর এত ভয়ানকভাবে কাঁদতো, ভাই আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমার আম্মুর কথা মনে হলে এখনও আমার নিজের কান্না পায়। তো কিছুদিন পরেই রমজান মাস আসে, তার জন্য আমার ছোট খালামুনি আসে আমাদের বাসায় রান্না করে দিতে। তখন আন্টি মুরগির মাংস ভাজছিল। আম্মুর সাথে আমি শুয়েছিলাম। আম্মু হঠাৎ আন্টির কাছে যায় আর বলে যে খাবার দে। আর তখন
আন্টি ফোনে কথা বলছিল আর রান্না করছিল, তাই সে সাথে সাথে আম্মুকে খাবার দিচ্ছিল না। সে বলছিল কথা বলা শেষ করে সে খাবার দেবে। তখনই আম্মু তার কান থেকে ফোনটা কেড়ে নেয়। আর কেড়ে নিয়ে আপনি বিশ্বাস করতে পারবেন না ভাইয়া, সে ফোনটাকে নিজের মুখে কামড়ে ভেঙে ফেলে। সাধারণ মানুষ হয়তো বা ফোন কেড়ে নিয়ে সর্বোচ্চ মাটিতে আছাড় দেয় অথবা দূরে ঢিল দিয়ে ফেলে দেয়, কিন্তু আমার মা ফোনটা তার হাত থেকে নিয়ে কামড়ে কামড়ে ফোনটাকে ভেঙে ফেলে, যেটা কোনোভাবেই কোনো স্বাভাবিক মানুষ কখনো করতে পারে না। তার এইসব আচরণের কারণেই আমার কখনো তাকে মানসিক রোগী মনে হয়নি। তারপর আস্তে আস্তে তাকে কবিরাজ দেখানো হয়, অনেক জায়গায় অনেক মানুষের চিকিৎসাও নেওয়া হয়, কিন্তু কেউই আসলে তেমন কোনো সলিউশন কখনো করতে পারেনি। পরে শেষমেশ একজনের কাছে যায়, উনি আমাদের বাড়িতে আসে আর আমাদের ঘরটাকে বন্ধ করে একটা তাবিজ দেয় আর আরও কি জানি করে। সব কিছু আমি আসলে তখন বুঝতে পারিনি, আর অনেক কিছু আমার কাছে এখনও অস্পষ্ট, কারণ তখন আমার বয়স খুব বেশি একটা ছিল না, আমি বেশ ছোট মানুষ ছিলাম, তাই অনেক কিছু আমার স্পষ্ট মনেও নেই। তবে আল্লাহর রহমতে এরপর থেকে আম্মু আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, কিন্তু এখনও আম্মুর মাঝে মাঝে মুখটা বাঁকা হয়ে যায়, হাত বাঁকা হয়ে যায়, পা কেমন জানি বাঁকা হয়ে যায়, আর তখনই সে উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে। কিন্তু আল্লাহর রহমতে অনেকটাই রিকভারি হয়ে গেছে। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম। আর আপনিও অনেক অনেক ভালো থাকবেন। আশা করি আমার গল্পটা আপনি অবশ্যই শেয়ার করবেন। এটা শেয়ার করলে আমি সামনে আপনাকে আরও আমার কিছু জানা ঘটনা পাঠাবো। তো এটাই ছিল সাইমার পাঠানো ঘটনা। আবারও অনেক অনেক ধন্যবাদ সাইমা, ঘটনাটা এত পার্সোনাল একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা সবাই সাইমার জন্য দোয়া করবেন, কারণ ঘটনাটা তার নিজের মায়ের সাথেই ঘটেছে অ্যাজ ফার এজ দ্য ইমেল। তো যদিও আপনার এরকম কোনো ঘটনা থাকে আমাকে ইমেল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storymaruf@gmail.com, অথবা ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ইনস্টাগ্রাম @marufhayat। তো কথা হবে আবার পরের আরেকটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।